বিষয়টা জানার বিষয় যে এই যে হঠাৎ করে আমরা মানে এই এটাই হলো আমাদের মুড়িয়ে যে হঠাৎ করে কেন রাজ্য সরকার এই স্মার্ট মিটারের মতো একটি বিষয় এখানে মানুষের প্রতি বাড়িতে লাগানোর চেষ্টা করছে। এবং যদিও আমরা দেখেছি এর আগে ইলেকট্রনিক মিটার ইতিমধ্যেই প্রত্যেক বাড়িতেই লাগানো আছে, কিন্তু তারপর হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে গেল রাজ্য সরকার? এটা তো একটা কথা বুঝতে হবে, চট করে একটা বিষয়টা বলা ঠিক হবে না। দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে একটা বিদ্যুৎ আইন তৈরি হয়। এই আইনে তখনই ঘোষিত হয়েছিল যে একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র, সরকারের নিয়ন্ত্রণে পরিষেবাকে উন্নত করতে হবে, বিদ্যুৎ ছাড়া সভ্যতার বিকাশ সম্ভব না। এই আইডিয়া থেকেই আইনটা তৈরি করা হয়েছিল। সমস্ত অগ্রগতির লগেই যুক্ত বিদ্যুৎ, এবং তার ভিত্তিতে ধাপে ধাপে তিনটা ক্ষেত্র আছে। একটা হলো উৎপাদন, আরেকটা হলো বন্টন, আরেকটা হলো ট্রান্সমিশন মানে পরিবাহী। এবং উৎপাদন ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা কতগুলো আন্ডারটেকিং তৈরি করে, যে রিসোর্সগুলো আছে, রিসোর্স বলতে একটা হলো থার্মাল মানে কয়লা এবং গ্যাস বেসড, আরেকটা হলো যেটা জলকে কেন্দ্র করে কয়লা এবং গ্যাসটা ইত্যাদি নিয়ে যেটা হয় সেটা হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি, এনটিপিসি বলা হয়। যেটা হাইড্রো, এটা হলো জল দিয়ে যেটা হয় এনএসপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি। এরকম অনুরূপভাবে আবার উৎপাদন ক্ষেত্রে কিছু কিছু স্টেট আবার নিজেরও কিছু কোম্পানি করে উৎপাদন ক্ষেত্রে, ডিবিসি স্টেট, এটা সেন্ট্রালের সঙ্গে যুক্ত, এরকম আর কতগুলো আছে মানে বিভিন্ন সেক্টর ভিত্তিক। নর্থ ইস্টের 7টা স্টেট মিলে তারা তাদের রিসোর্সগুলি ব্যবহার করার জন্য নিপকো এই ধরনের অর্গানাইজেশনগুলি তৈরি হয়, এবং বিদ্যুৎ উৎপাদনে ভারতবর্ষ একটা অন্যতম জায়গায় আসে পর্যালোচনা। এবং সংস্থাগুলো খুব লাভজনক ছিল, কোনটাই কিন্তু অলাভজনক না, লাভই চলছিল উৎপাদন ক্ষেত্রে। প্রথম তারা ধরলেন যে উৎপাদন ক্ষেত্রটার উপর প্রাইভেট পার্টি নজর পড়ল, এটা একটা বিরাট ব্যবসার ক্ষেত্র, এখানে ঢুকতে হবে। এটা শুরু হয়েছে 90 উদারীকরণের পর থেকেই তাদের লোভটা বাড়ল। 2003-এ বাজপেয়ী গভর্নমেন্টের সময় একটা আইন পার্লামেন্টে পেশ করা হয়। এটা তখন পরিষ্কার হলো যে সরকার এই পরিষেবা ক্ষেত্র থেকে হাত গুটিয়ে নিতে হবে, সরাসরি সরকারি কোনো নিয়ন্ত্রণ রাখা ঠিক হবে না, বেসরকারি যে নিয়ন্ত্রণ এটাকে সামনে আনা হয়। এটা নিয়ে বামপন্থীরা তীব্র আপত্তি তোলেন। তখন একটা সিলেক্ট কমিটি করা হয় সন্তোষ মন্ডল তাকে দিয়ে, তিনি কংগ্রেসের নেতা ছিলেন। তারাও সেখানে এটার পক্ষে কথা বলেন। পার্লামেন্টে গিয়ে এটা সংখ্যাগরিষ্ঠতা জুড়ে বামপন্থীদের বাধা উপেক্ষা করে আইনটা পাশ করিয়ে নেন। এরপরে গিয়ে তারা ঘোষণা করে দেয় যে এখন থেকে সেন্ট্রাল কোনো প্রজেক্ট বা কোনো হেল্প যদি পেতে হয় সরকারি দপ্তর থাকবে, কিন্তু এই তিনটা পরিষেবা তার কোনো ভূমিকা থাকবে না, দপ্তর হিসেবে কাজ করবে। এবং কিছু স্টেট গভর্নমেন্ট আপত্তি তোলে, কিন্তু তাদের সমস্ত স্কিমগুলো আটকিয়ে দেওয়া হয়। আমাদের স্টেটও আমরা আপত্তি তুলি না, এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, তাই থাকবে। তখন রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিক অঞ্চল, ইন দি মনমোহন সিং পাওয়ারে আসলেন, বললো যে এটা তো লাগু করতে গেলে কোম্পানিকে কনভার্ট করতে হবে। আমরা প্রায় চাপে আছি। তারপর যারা ইঞ্জিনিয়ার কর্মচারী তাদের বাজেটের প্রভিশনে যে টাকাটা দেওয়া হতো এটাও প্ল্যানিং কমিশন থেকে আপত্তি হলো, এটা কোম্পানি করে দাও, এগুলি আসবে তারা নিজে দেখবে। আমরা চাপের কাছে করতে শেয়ার করবো। আমরা আমাদের এখানে যেমন 2005-এ 5000 থেকে আমরা কোম্পানি করি, একটাই কোম্পানি করি। তাদের দাবি ছিল 3টে কোম্পানি করবো আলাদা আলাদা। আচ্ছা, আমরা বললাম ছোট্ট রাজ্য, কেন 3টে কোম্পানি করবো, আমরা একটা কোম্পানি করবো। এবং এ দিয়ে কাজটা শুরু হয়। এখন পালা করে তারা, যেটা আমি বলছিলাম শুরুতে, যেটা করলো যে উৎপাদন ক্ষেত্রে এনটিপিসি একটা ভালো অংশে শেয়ার বিক্রি করে দিয়ে এটাকে পঙ্গু করার জন্য। দ্বিতীয় যেটা, অবাধে লাইসেন্স দিতে শুরু করলেন, তারা উৎপাদন ক্ষেত্রে নিজেরা প্রজেক্ট তৈরি করতে পারবে। টাটা
আদানি, আম্বানি, এই তিনটা পার্টি তখন তারা এটাতে নাম নেন, বেশ কিছু প্রজেক্টও তারা তৈরি করলেন। এগুলো কি ইউপিএ গভর্নমেন্টের সময় হয়েছিল না? ইউপিএ এবং প্লাস এরা আসার পর এনডি গভর্নমেন্ট মানে মোদি গভর্নমেন্ট আসার পর এবং খুব চটাচট করে এগুলো করে নিলেন পাওয়ার সেক্টরে ঢুকার জন্য। কারণ এনএসপিসি যে রিসোর্সগুলো আছে তারা নতুন করে প্রজেক্ট হাতে নিলেন না, সরকারি ইন্টারেস্টেড না। কারণ এটা হলো সবচেয়ে সস্তায় বিদ্যুৎ, কারণ এটা ফুয়েল না, যেটা জল, এবং প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা হয়, এটা মূলত জলটাকে রিসোর্স হিসেবে ব্যবহার করা হয়। এনএসপিসি শেয়ার বিক্রি করে দিলেন। এখন নিটপুরও বিক্রি করার পথে, ডিসিশন হয়ে গেছে অলরেডি, শেয়ার এই পরিস্থিতির মধ্যে দেখা গেল যে তারা যে পাওয়ারটা প্রোডাক্ট করছে এটা কিন্তু কস্ট বেশি বেশি, কিন্তু বিভিন্ন স্টেট গভর্নমেন্টগুলো নানা কায়দা কানুন করে বা কোম্পানিগুলো, স্টেটের তখন বোর্ড বা কোম্পানি, এগুলি তারা এই জাতীয় পাওয়ার নিয়ে, যেমন গুজরাটে এলটিপিসির অনেকগুলো প্রজেক্ট আছে, এখান থেকে নেয় না, কিন্তু সমস্ত পাওয়ার নিচ্ছে আদানি কোম্পানিগুলো থেকে। দাম কত? 13 টাকা, 14 টাকা, 16 টাকা পর্যন্ত। এখানে 16 টাকার নিচে কোনো বিদ্যুৎ দেওয়া হয় না, আমি যতদূর জানি, মানে পার ইউনিট, গুজরাটে পার ইউনিট এই অবস্থা। কিন্তু অথচ এনটিপিসি যেগুলি আছে এখান থেকে বিদ্যুৎ দিয়ে সস্তায়, এখান থেকে কত 4 টাকা 5 টাকা এরকম হবে, তার চেয়ে বেশি হতে হবে না। আমি বেশ থেকে বলছি, ওখান থেকে দেন না, ওইখান থেকে দিচ্ছে। ব্যবহার সেবার ভিতরে কি ব্যবহার সেবার আছে তারাই বলতে পারবে। এই পরিস্থিতি চলবে, এতে করে গিয়ে ওই সেক্টরটাকে দুর্বল করলেন। এরপরে ধরলেন পরিবাহী, এটা কিন্তু লাভজনক, কারণ আমি এনটিপিসি এবং এই যে উৎপাদকের এনটিপিসি এবং এনএসপিসি তারা কিন্তু প্রচুর টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দেয় ডিভিডেন্ড এভরি ইয়ার, প্রচুর লাভ হয়, সেটাকে ডিভিডেন্ড পাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এনটিপিসি তো ধরা যায় থার্ড, ওই যে তাদের যে কোম্পানিগুলো আছে কোম্পানির মধ্যে থার্ড, যে নবরত্ন যেটাকে বলা হতো এনটিপিসি। এখন গিয়ে তারা ধরলেন এবার পাওয়ার গ্রিড, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যারা পাওয়ারটাকে পৌঁছে দেবে, এটা একটা বিশাল নেটওয়ার্ক, ওয়ার্ল্ডের মধ্যে নাম করা এটা, এই আমাদের যে পাওয়ার গ্রিডের যে নেটওয়ার্কটা। এবং এই পাওয়ার গ্রিডটা হলো গিয়ে ওএনজিসি পরিবেশ প্যাকেজ, এটা আচ্ছা গভর্নমেন্টকে প্রচুর ডিভিডেন্ড দেয়, 70,000 80,000 কোটি টাকা পর্যন্ত তাদের টার্ন ওভার প্রতি বছর লাভ, নেট বলছে নেট, এর থেকে ডিভিডেন্ড পায় গভর্নমেন্ট দিয়ে আছে। এবং এইটাকে ধরে সেখানে প্রাইভেট পার্টিকে ডাকা শুরু করলেন। এখন থেকে তারা বিভিন্ন জায়গাতে ঢুকে তারা সেখানে লাইন তৈরি করছে এবং ঢুকছে, আর এদের লাইনগুলো শেয়ার বিক্রি করতে শুরু করলেন পাওয়ার গ্রিডে। অলরেডি পাওয়ার গ্রিডের সম্ভবত 50%-এর কাছাকাছি শেয়ার বিক্রি হয়ে গেছে, এখন তারা বাকি 25% বিক্রি করে দেবে। এই লোক পরিবাহী, মানে পুরোপুরিভাবে বেসরকারি খাতে চলে যাবে। বেসরকারিতে থার্ড আসবে এবার বন্টন। বন্টনটা ছিল এখনো 70% কোম্পানি, 60-70% কোম্পানি যেগুলি গভর্নমেন্টের কন্ট্রোলে কোম্পানি, কিন্তু শেয়ারটা গভর্নমেন্টের। যেমন আমাদের ত্রিপুরাতে 100% গভর্নমেন্ট শেয়ার, আমরা প্রাইভেট পার্টিকে দিই নাই, নানা পার্টি প্রাইভেট পার্টি আসতেছে, এখানে এটা স্টেট গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট অ্যাসেট প্রপার্টি এটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে কোম্পানি, অ্যাসেটটা তো স্টেট গভর্নমেন্টের, ট্রান্সফার করে দেওয়া হয়েছে, প্রাইভেট পার্টি আমরা করবো না, আমাদের সময় এটা আমরা করেছি। কিন্তু এখন গিয়ে সেখানে এই পরিস্থিতির মধ্যে ডিস্ট্রিবিউশনে তারা ঢোকার জন্য যেটা নতুন করে একটা আইন তৈরি করলেন, এরপর 2014-তে একটা আইন সংশোধন করলেন ডিস্ট্রিবিউশন ঢোকার জন্য। 22-এ গিয়ে এটা পাকাপোক্ত করার জন্য একটা বিল নিয়ে আসলেন যে এবার ডিস্ট্রিবিউশনে অবাধে তারা ঢুকবেন, তারা সেখানে যে স্টেটে যে সেট আপটা আছে সেই সেট আপ ব্যবহার করেই তারা এখন বন্টন করতে পারবে, বিক্রি করতে পারবে সরাসরি। আগে নিয়ম ছিল রেগুলেটরি কমিশন অথরিটি একটা লাইসেন্স দিতে হতো, এখন এটা প্রায় ম্যান্ডেটরি না, এখন রেগুলেটরি অথরিটি যারা আছে তারা দিতে বাধ্য, দিয়ে দেবে। এটা স্টেটের যে পাওয়ারটা ছিল স্টেটের পাওয়ারটা নেই, রেগুলেটরি অথরিটি দুটো, কিন্তু একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টরে যেগুলো এগুলি সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি আর সেন্ট্রাল ইলেকট্রিক রেগুলেটরি কমিশন, সিএসসি বলে, আর স্টেট ইলেকট্রিক সিএসসি, স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। এবং এই জায়গাটাতে গিয়ে স্টেটের যে পাওয়ারটা এটা সবটা কেড়ে নিয়ে, এবং 22-এ যখন আইনটা পাস করা থেকে তীব্র আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইঞ্জিনিয়ার আন্দোলন ছড়িয়ে পড়লো, একটু পিছু হচ্ছে আন্দোলন হয়েছে।
এখন গিয়ে করছি কি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে, আচ্ছা মানে ওই আইটেমে যা আছে এগুলি সব প্রশাসনিক নির্দেশ দিয়ে একটা একটা করে কার্যকরী করা শুরু করে দিচ্ছে। এবং 2023 একটা অর্ডার ইস্যু করে দিলেন যে এখন ঢুকতে পারবে যে কোনো জায়গায়। এবং এটার সঙ্গে গিয়ে সম্পর্ক তৈরি হলো যে হোম নেটওয়ার্কটা কি সিস্টেম চলবে। যেমন আমাদের এখানে যেমন আমরা এটা চালাতাম, এখানে আমাদের 78 একটা আমরা ডেভেলপ করেছিলাম। এটা হলো স্টেটের যে সমস্ত সিস্টেমটা এখান থেকে কন্ট্রোল করা এবং এটাকে আমরা এমনি বলতাম যে স্টেট বোর্ড অ্যান্ড ডিসপাস সেন্টার এটা। এবং আলটিমেটলি এখান থেকে সমস্ত বিষয়টাকে কম্পিউটার সিস্টেমে নিয়ে আমরা কন্ট্রোল করতাম এবং বিভিন্ন স্টেটগুলো তাই করতো। তারা এখন যেটা ডিসিশন দিলেন, আমি তো এটা ব্যাকগ্রাউন্ড অনেক আগে, এবং যখন ত্রিপুরাতে তারা 2015-16 যখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের প্রশ্ন আসলো, আমরা তার সঙ্গে বসলাম, কয়েক রাউন্ড ডিসকাশন, আমাদের টাকা লাগবে, সিস্টেম ইমপ্রুভ করতে হবে, সিস্টেম ইমপ্রুভ করতে টাকা কোথায় পাবো। এই কথাবার্তা পরে গিয়ে তখন গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা পরে তারা বললো স্মার্ট মিটারের কোশ্চেন আনবো, আর বললো যে তোমরা যে খরচপাতি কমাতে হবে। ঠিক আছে, সেটা দেখা যাবে, এটা তো চট করে করা যায় না, ধীরে ধীরে দেখা যাবে। কিছু কিছু কন্ডিশন যেগুলি জনস্বার্থ বিরুদ্ধে আমরা মেনে নিলাম, টাকা লাগবে। স্মার্ট মিটারের প্রশ্নটা যখন আসলো, লাস্ট মিটিংটা সম্ভবত আমার চেম্বারে হয়েছিল, এখানে তাদের 4 জন অফিসার এসেছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের। আমি যে সময় স্মার্ট মিটারটা সম্পর্কে বিভিন্ন কর্নার থেকে কোশ্চেন আসছে, এবং এটা কি মানে যেটা টেকনোলজি উন্নত অস্বীকার করার নেই, কিন্তু টেকনোলজিটার মধ্যে তো ডিফেক্ট থাকে। এটা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ইউজ করেছে, আপনাদের এক্সপিরিয়েন্স থেকে 2 জন চুপ করে আছে, একজন বললো খারাপ না, একবার ভালো বলেন খারাপ না, এবং থার্ড ম্যান উঠে বলছে না কিছু কিছু জায়গায় এটা কিছু আপত্তিজনক ব্যবসা এসছে, এবং রিডিং টিডিং নিয়ে নানা ধরনের বিপত্তি বা ব্রেকডাউন এরকম কিছু বিষয় আসছে। আমি বললাম তাহলে তো আমাদের পক্ষে এটা মানা কঠিন। অনেক ইয়ের পরে গিয়ে শেষ করতে কথা হতো যে ঠিক আছে অল্প কিছু স্মার্ট মিটার দেবেন, 1 পয়সা আমরা দেবো না, আপনারা কিনে দেবেন, এক্সপেরিমেন্ট হিসেবে কিছু জায়গায় আমরা লাগিয়ে দিতে পারি। এই ছিল 16তে কথা। সে অনুযায়ী টাকাও রিলিজ করলেন, কাজ শুরু হলো। এখন যেগুলি এই যে উদ্বোধন করছে এগুলো তোমরা কিন্তু মানে ওই সময়েরই প্রজেক্ট, এগুলি 2016-17 কাজ শুরু হয়েছে, 1376 কোটি টাকা, মানে শুধু স্মার্ট মিটারের জন্য না, স্মার্ট মিটার না, এটা সিস্টেম পুরো সিস্টেম ইমপ্রুভমেন্ট, সিস্টেম ইমপ্রুভ করে। আর এই সমস্ত 132 কেভি সাবস্টেশন, 30 কেভি, তারপর হাই টেনশন লাইন, লো টেনশন লাইন, এগুলি সব নিয়ে সিস্টেম ইমপ্রুভ করতে হবে। কাজটা শেষ করা হলো 19-এ। তারা তখন প্রথম দিকে প্রগ্রেসটা দেখে বলছে তোমরা টাকা লাগবে আরো দেবে, প্রগ্রেসটা দেখে। এই সময়ের মধ্যে তো চললো। আর আমাদের যে নিগমটা, এই নিগম আমরা মানুষের সীমাবদ্ধতার মধ্যে বিদ্যুৎ বিতরণ করে, এবং সেখানে যাতে মানুষের উপর বেশি চাপ না পড়ে, এটা আমাদের ইঞ্জিনিয়ার কর্মচারীরা, নিশ্চয়ই রাজ্য সরকারও সেখানে একটা ভূমিকা থাকবে, সব মিলিয়ে মোটামুটি একটা লাভজনক নো লস নো গেইন এই জায়গায় চলে এসছে কোম্পানি। গভর্নমেন্টের কোনো টাকা পয়সা ওটা নিয়ে নেই। আচ্ছা, এবং আমাদের মানে আমাদের বিদ্যুৎ কোম্পানি কিন্তু গভর্নমেন্টকে, যেমন এই যে স্টাফ যারা ছিল তার মধ্যে তখন তো সমস্ত স্টাফ ডেপুটেড হয়েছে, ছিল স্টেট গভর্নমেন্টে, তারা ডেপুটেড হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা গভর্নমেন্টের স্টাফ। তাদের সমস্ত গভর্নমেন্ট ফেসিলিটি কিন্তু তাদেরকে দেওয়ার জন্য নোটিফিকেশন করা হয়েছে। তখন এটার ভিত্তিতে তো বেতন টেতন দিতে কোনো অসুবিধা নেই, কালেকশন করি, বেতন মেনটেনেন্স এগুলো সব চলছে, মানে কর্পোরেশন বিদ্যুৎ কেনা টেনা সব কর্পোরেশন থেকে, গভর্নমেন্ট থেকে কোনো টাকা নেওয়া হয় গভর্নমেন্ট থেকে। মোটামুটি একটা ভালো জায়গা, এবং একসময় তো ভালো প্রফিটও করেছিল, ডিভিডেন্ডও দেওয়া হয়েছিল। পরের বছর ইনকাম ট্যাক্স এসে ধরেছে, টাকা তুলে নিয়ে গেছে। এটা নিয়ে আবার আমরা ট্রাইব্যুনালে গেলাম, এসেট গভর্নমেন্টে তুমি কি করে এটা হস্তক্ষেপ করো, সব কোম্পানি তো একরকম না। এবং শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে আমরা জিতে গেছি, জিতে তারপর টাকাটা ফেরত দিতে বাধ্য হয়েছে। এবং বলতে দ্বিধা নেই আর কি, 2018 সালে যখন গভর্নমেন্ট যায়, লেফট গভর্নমেন্ট যায় নাই, প্রায় 300 কোটি টাকার উপরে তখন ফিক্সড ডিপোজিট ছিল এই কর্পোরেশনের আয় ফিক্সড ডিপোজিট, মানে বেতন ভাতা টাতা এই মানুষের দেনা টেনা ছিল না, এগুলো সব দিয়ে দিয়ে 300 কোটি টাকার মধ্যে ফিক্সড ডিপোজিট। কারণ এটা জেনারেলি এটা কমার্শিয়াল অর্গানাইজেশন, সেই ভাবনা কমার্শিয়াল থাকতে হবে। বলতে পারে মানুষের যে এত সস্তায় বিদ্যুৎ দিয়ে কি করে এটা লাভজনক গেল,
শুধু বিদ্যুৎ বিক্রি করে যেটা সেইটা দিয়ে হয় না, এটার অনেক রকম বিষয় আছে। আচ্ছা, যেমন প্রথমত কি আমরা যেটা করলাম যে আমরা আমাদের উৎপাদনটা বাড়ালাম সেটা আমরা বললাম যে শুধু বিদ্যুতের লাইন দিতে হবে না, বিদ্যুৎ তো লাগবে। আমরা বড়গুলো তৈরি করতাম 40 মেগাওয়াট, দুটো টারবাইন 42 মেগাওয়াট, এর মধ্যে 42 মধ্যে কখনো 24 কখনো 42 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতাম গ্যাস দিয়ে দুটো টারবাইন। আমরা রুকিয়াতে ছিল ছোট, এগুলো বড় টারবাইন এনে 3টা টারবাইন বসানো হলো 103 মানে 63 103। এখান থেকে আমরা অন অ্যান এভারেজ 50 টন পেতাম। আচ্ছা, তারপর ওইদিকে গিয়ে আমাদের এই ডম্বু, এটা মনসুনে একটু বেশি পাওয়া যায়, জলের পরিমাণ বেশি থাকে বর্ষাতে, এতে করে গিয়ে প্রায় 80, 90, 100 এরকম কখনো হয়েছে উৎপাদন, ওই ছোট টারবাইনগুলো সর্বক্রিয়া। আচ্ছা, এবং এটা এভারেজে 70-80 থাকতো স্টেটের ওন জেনারেশন। এটা কিন্তু কষ্ট কম, আচ্ছা, কারণ এটা তো আলাদা কোনো ম্যান পাওয়ার নেই, এই ম্যান পাওয়ারটাতে ওই কোম্পানির ম্যান পাওয়ার নেই, এটাতে কস্টিং কম, শুধু গ্যাসটা দিতে হয়, গ্যাসের টাকাটা দিতে হয়, এটা কস্ট কম। আর নর্থ ইস্টে যে সমস্ত কোম্পানিগুলো আছে এগুলোর থেকে আমরা শেয়ার নিই না, আচ্ছা, আমাদেরকে দিতে হবে। কারণ নর্থ ইস্টে একটা সিস্টেম হলো যে কোনো স্টেটে যদি কোনো বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র হয় আগে নর্থ ইস্টের তাদেরকে অফার দিতে হবে। আচ্ছা, ইফ দি এগ্রি অন্যরা পাবে না, আর যদি এখানে তাদেরকে দিয়ে যদি থাকে সেটা ন্যাশনাল গ্রিডে যাবে, জাতীয় গ্রিডে, আচ্ছা, অন্য স্টেট পাবে। আচ্ছা, আমরা নর্থ ইস্টের শেয়ারগুলো নিলাম। তারপর এদিকে আমাদের একটা মেগা প্রজেক্টের চেষ্টা আমরা করবো, আমাদের রাজ্যের গ্যাস ব্যবহার করতে হবে। রাজ্যের গ্যাস যদি ব্যবহার করে, এটা দুটো দিক আছে, একটা হলো রয়্যালিটি পাওয়া যায়, গভর্নমেন্ট রয়্যালিটি পাবে, এটা যদিও লায়ন পার্টটা ওএনজিসি, একটা স্লাইট রয়্যালিটি কিন্তু স্টেট গভর্নমেন্ট পায়। তাহলে রাজ্যের গ্যাসটা ইউজ করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতাম। মেগা প্রজেক্ট করা হলো 2005-এ মনমোহন সিং এসেছিলেন, এটা সেই পাওয়াটানা প্রজেক্টের শিলান্যাস হয়। খুব দ্রুততার সঙ্গে বাংলাদেশ সহযোগিতা করেছে সরকার, তাহলে ভারী যন্ত্রপাতি আনা যেত না, এবং ভারী যন্ত্রপাতি এনে তারপরে এটা লাভ হয়। ইউনিট 1, ইউনিট 2 এখানে আসার কথা 726, কিন্তু এটা ওই গ্যাস সরবরাহ কখনো নিয়মিত কখনো অনিয়মিত, এদিকে অনেক এভারেজ 650, 600, 650 এরকম আসতো। তার মধ্যে লায়ন শেয়ারটা কিন্তু আসাম, বড় স্টেট, সেকেন্ড শেয়ার ত্রিপুরা, আর নর্থ ইস্টের বাকি স্টেটরা পায়, আমরা এখান থেকে শেয়ার পাই। বাকি নর্থ ইস্টের 7টা স্টেটই কিন্তু এখান থেকে পায় পাওয়াটা না। ওইদিকে দিয়ে তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরেকটা প্রজেক্ট, যেটা অনেক আগে শিলান্যাস হয়েছে, এরপরে বলতো তোমাদের আর দরকার নাই, তোমরা তো এখন অনেক বেশি উদ্বৃত্ত, সারপ্লাস স্টেট দেবো না। ওই মরার চোখ নিয়ে আমাদের সঙ্গে ভীষণ হয়েছে, এরা দেবে না আমাদের বক্তব্য, আমরা জায়গায় হ্যান্ডওভার করে দিয়েছি এবং প্রজেক্টের কাজও শুরু হয়েছে, তো বন্ধ করা যাবে না। এটা প্রচন্ড চাপ সৃষ্টি করাও শেষ পর্যন্ত বলছে হুইজ পার্টি যায়, কে কিনবে, ঠিক আছে কেউ কিনুক না স্টেট কিনবো, আমরা তখন তাদের সঙ্গে পাওয়ার এগ্রিমেন্ট করে নিতাম, সিস্টেম বাকি এগ্রিমেন্ট করতে হবে, পার্চেজার তারা কিনবে কি, আমরা তাদের সঙ্গে এগ্রিমেন্টে গেলাম, এখান থেকে 100 মেগাওয়াট আসবে, সবটা আমরা স্টেট কিনে দেবো, যদি এটা একটু কস্ট দিয়ে দিতে হতো, একটু কস্টটা বেশি পড়েছে, নিয়ে নিলাম পাওয়ার উদ্বৃত্ত। এদিকে বাংলাদেশ গভর্নমেন্ট তারা তো এসে চাপ সৃষ্টি করছে যে তোমাদের অ্যাক্সেস পাওয়ার, আমাদের এই রিজনের পাওয়ার নেই, তোমরা আমাদেরকে পাওয়ার দাও। আমাদের এখানে শেখ হাসিনা এসেছিলেন, আসাম রাইফেল মাঠে তিনি প্রকাশ্যে 1 লক্ষ লোকের সঙ্গে বললেন, কারণ আমাদের চিফ মিনিস্টার বলেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপত্তি না দিলে আমাদের যেটা অ্যাক্সেস আছে আমরা দেবো, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে আসতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা নিয়ে অনেক সময় ইয়ে করেছেন, দামটা এগুলি খুব বিতর্ক, লাইনটা ইম্পর্টেন্ট, লাইনটা তো বিতর্কের বিপদ, পাওয়ার গ্রিড রেখে দিয়ে আমরা লাইনটা করিয়ে দিলাম এই বাংলাদেশের সঙ্গে যে লাইনটা। তা আমাদের একটা বড় গ্রিডের প্রশ্ন এসে গেছে, আমরা যখন সেখানে গিয়ে এটা তৈরি করলাম, ওই যে এখানে সূর্য জায়গা নিয়ে এটা করে নিলাম আমরা, যাতে কোনো অসুবিধা না হয়। এবং এইটা এখানে আমাদের প্রজেক্ট প্লাস নর্থ ইস্টের প্রজেক্ট প্লাস পাগাটানা এবং ওই যে মহারাষ্ট্র, এগুলো কানেক্টিং হয়ে গেছে এটার সঙ্গে। এখান থেকে যে পাওয়ারটা বাইরে নিয়ে যাবে, কোন দিক দিয়ে যাবে, এই যে পাগাটানা থেকে, এখন এটা যাবে আপ টু বঙ্গাইগাঁও, তাহলে এটা যেতে গেলে প্রায় 700 কিলোমিটার কাছাকাছি। এটা তো একটা বড় টাওয়ার লাইন হবে, এবং এই টাওয়ার লাইন নিয়ে তখন আমরা প্রশ্ন, আমি ত্রিপুরা থেকে ফার্স্ট কোয়েশ্চেন তুলি
যে এটা আমরা নর্থ ইস্টের 7টা স্টেট মিলিয়ে করি, কারণ এটা লাভজনক। এটা লাভজনক কারণ পাওয়া অ্যাকচুয়ালি উৎপাদনের ক্ষেত্রে লাভজনক, 2 হলো গিয়ে পরিবাহী লাভজনক, কিন্তু বন্টনে গিয়ে লস আছে, বন্টন লস। তাহলে এই লসটা করতে কাভার হবে, ওখান থেকে এনে এটা কিন্তু কাভার করতে হবে, কারণ ব্যালেন্স শিট তো একটাই, টাকা তো এক জায়গাতে আসবে। যদি আমরা 3টা কোম্পানি এই কারণে করিনি, একটা কোম্পানি করছি, ওইখানে উৎপাদনের যে লাভটা এটা এই কোম্পানিতে ঢুকবে, ট্রান্সমিশন এখানে কোম্পানিতে ঢুকবে। এই তখন গিয়ে অনেক করার পর পাওয়ার গ্রিড লাইনটা করবে, তারা তখন গিয়ে আমাদের নর্থ ইস্টের স্টেটগুলোকে কিছু শেয়ার নিল, আমরাও একটা শেয়ার নিলাম। এবং এইটা তো বলতে দিতে নেই, মানে বিনা পুঁজিতেই ব্যবসার অনেকটা। এবং সেখানে গিয়ে আমরা প্রায় বছরে শুরুতেই প্রায় 3 কোটি 3.5 কোটি টাকার ভ্যাট পেয়ে যেতাম, প্রফিটের টাকা পেতাম। এটা কি বাংলাদেশের যেটা? না, এই যে বঙ্গাইগাঁও, যেটা এখানে পাহাড় রানা টু বঙ্গাইগাঁও, এটা। আর বাংলাদেশের সঙ্গে যেটা, এটা নিয়ে তো দাঁড় দর টর্নি ভূমি কি হলো, শেষ পর্যন্ত গিয়ে তখন একটা চিঠি আসলো ফরেন লেবার মিনিস্ট্রি, সরাসরি চিঠি দিয়ে না হয় বিদ্যুৎ মন্ত্রী হিসেবে, আপনি আসেন। আমি তো বিরোধ করে গেলাম, কারণ স্টেটের মিনিস্টারের সরাসরি চিঠি। আমি তখন আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে, চিফ সেক্রেটারি ছিলেন, আলোচনা করে তারপর ফরেন লেবার মিনিস্ট্রির কাছে পাঠিয়ে দিয়েছি, আপনাদের ওপিনিয়ন কি। আমাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য, আপনাদের ওপিনিয়ন কি পাওয়ার নিয়ে। আমি জানি আমার পাওয়ার মিনিস্টারকে বলে না করে দেবে, কারণ ওরা চায় না ত্রিপুরা অ্যাক্সেস পাওয়ার ওখানে বিক্রি করবে, হয়তো রাজনৈতিক কারণ, আমার যা মনে হয় বহুদিন বুঝিদের। তখন গিয়ে ফরেন লেবার মিনিস্ট্রি সেই দিনই বিকেলবেলা, ফার্স্ট টাইমে গিয়েছে, বিকেলবেলায় অনুমোদন দিয়ে দিয়েছে, প্রফিট যাও। কারণ আমার মনে হয় ফরেন লেবার মিনিস্ট্রি চাইছি এটা একটু শেষ হোক। অলরেডি আমি তো সেদিকে রাত্রেবেলা আমাকে দিল্লিতে জিজ্ঞেস করলো, আপনি যাচ্ছেন? ইয়েস, আমি যাচ্ছি। তারপরে ঠিক হবে, ঠিক হবে, ফরেন লেবার মিনিস্ট্রি বলছে যাওয়ার জন্য, তাহলে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসারকে পাঠিয়ে দিই, এরও আসলো, আমাদের অফিসার পেতো, আমি বললাম। তারপরে তো বস্ত্র মিটিং, এই দাম দক্ষণ নিয়ে, দাম দস্তুর এগুলি নিয়ে একদম দাম দস্তুর নিয়ে সেই অনেকক্ষণ, প্রথম বেলা কাটবো না, কোনো মিয়ান শুনবো না। দ্বিতীয় বেলা বাংলাদেশ মিনিস্টার এবং আমি, আমাদের সমস্ত অফিসার সেন্ট্রাল স্টেট মিলে, তাদেরও ছিল মিটিং হলো। মিটিংয়ে গিয়ে আমরা একটা নেগোসিয়েশন হয়ে গেল দাম নিয়ে। আমরা বললাম এক্ষুনি এগ্রিমেন্ট সাইন করো, ব্যাস শেষ হয়ে গেছে মিটিং। এবং তারপরে এগ্রিমেন্ট সাইন হলো। রাত্রিবেলায় তো মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইনভাইট করলেন, তিনি পরের দিন সকাল 9টার সময় এখানে ব্রেকফাস্ট করার জন্য আমি গেলাম। আমাদের রাজ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না, তখন তিনি বললেন আরো 100 আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো এক্সেস, আমরা তো বিক্রি করবো যার কাছে, যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিশন দেয় আমাদের কোনো আপত্তি নেই, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলবো। আমি ফিরে আসার পর তারপরে সেন্ট্রাল মিনিস্টার আমাকে জিজ্ঞাসা করবো, আবার 100 কথা বলে এসছেন। আমি তো বলেছি যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলবে আমার কাছে আছে, আমি নিজে ফ্রিজে রাখতে পারবো না, বিদ্যুৎ ফ্রিজে রাখা এটা আল্লাহ ক্ষতি হবে, এটা আমি আমার কথা বলেছি, আপনারা ঠিক করুন এখন। তারপর এইটা নিয়ে আরো অনেক সময় কাটিয়ে শেষ পর্যন্ত 160 ছিল, 160 আমরা দিতাম বাংলাদেশকে। এখান থেকেও প্রায় 8-10 কোটি টাকার মতো। এটা কি এখনো যাচ্ছে? এখন তারা শুনলাম 60-70 নাকি পাঠায়, আমি জানি আর কি কারণ। আমরা তখন উৎপাদন কমে গেছে, তো উৎপাদন বড়মুড়া বন্ধ, স্টেট প্রজেক্ট বন্ধ, রুকিয়াতে 3টা মধ্যে মাত্র একটা টারবাইন চলছে, বাকি সব বন্ধ। বন্ধ হওয়ার কারণটা কি? ওরা বলছে গ্যাসের, আসলে আমি যতটুকু শুনেছি ওএনজিসি কে গ্যাসের টাকা না দিলে গ্যাস দেবে, মানে গ্যাসের ইয়েটা কমিয়ে দিয়েছে। আর ওরা যদি রাইট টাইমে টাকা পায় ওরা ইন্টারেস্টেড দিয়ে দেবে। আর একটা জিনিস বুঝতে হবে, এটা মানুষ কিন্তু সাধারণ ভোক্তারা জানে না। বিদ্যুতে যেমন একটা কনজিউমার যখন বাড়িতে রাইট টাইম বিল দিয়ে রিবেট পায়, এটা কিন্তু গ্যাসও যদি আমি কিনে রাইট টাইমে পেমেন্ট করে রিবেট পাওয়া যায়। আর রাইট টাইমে না দিলে রিবেট তো দূরের কথা, আমাকে পেনাল্টি, বিরাট পেনাল্টি। আবার বিদ্যুৎ যেগুলো কিনি আমরা, সেই পাগাটানা বা ওই যে মনার চক বা নর্থ ইস্টের থেকে যে প্রজেক্টগুলো আছে বা নিমপুর থেকে, এগুলো কিন্তু রাইট টাইম পেমেন্ট করলে রিবেট পাওয়া যায়। আর রাইট টাইম পেমেন্ট না করলে কিন্তু পেনাল্টি দিতে হবে। আমরা এটা বলতে তিনি কমার্শিয়াল ওয়ার্কগুলোকে টাকা যেভাবে রাইট টাইম পেমেন্ট করে রিবেট সুযোগ দিতাম, এতে গিয়ে ব্যালেন্সিং পজিশনটা ভালো থাকতো, গ্রাহকের উপর চাপ কমতো, খরচটা কমতো, বিদ্যুৎটা সস্তায় দেওয়া হতো। এবং বামফ্রন্ট সরকার সেই অনুযায়ী 2014 সালে লাস্ট গিয়ে ডিপোজিটরে
এতে গিয়ে 3 টাকা 99 পয়সা হলো, কেউ 2.5, কেউ 3 টাকা, কেউ 4 টাকা, কারো 6 টাকা, কারো 60 টাকা। এটা বিভিন্ন স্ল্যাব আছে, ইন্ডাস্ট্রি একটা, কমার্শিয়াল একটা, বাল্ক একটা, বা ওই কোনো একটা কমপ্লেক্স এক ধরনের, শ্মশান এক রকমের, স্ট্রিট লাইট একরকম, পানি উজল একরকম, এই নানা ধরন আছে স্ল্যাব বিষয়। এতে গিয়ে অ্যাভারেজে তখন দামটা ছিল 3 টাকা 99 পয়সা, এই দিয়ে কিন্তু আমরা বিক্রি করতাম। এখন তারা বলছে, দেখলাম প্রায়শই বলে 2018 থেকে তো 2021 পর্যন্ত আমরা বাড়াইনি, দরকার ছিল না তো, ওই যে ফিক্সড ডিপোজিট টাকা আছে, হ্যাঁ ওই যে আপনি যেটা বললেন মানে 300 কোটি টাকা, হ্যাঁ এটা দিয়ে খুব গর্ব করে বললাম, আমরা তো বাড়ালাম না। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি তোমার ব্যালেন্স শিটের পজিশন কি, এইবার যেটা তারা দাখিল করেছে রেগুলেটরি কমিশনের কাছে, পুরো ব্যালেন্স শিট দেয়নি কিন্তু, এটা দিয়েছে সম্ভবত 22 পর্যন্ত আমি দেখেছি। ব্যালেন্স শিট পজিশন খারাপ না, খুবই খারাপ। আমি আমার যা মনে পড়ছে 800 থেকে 1000 কোটি টাকা ঋণগ্রস্ত, মানে যে কোম্পানিটা নো প্রফিট নো লস এই অবস্থায় চলছিল, এটা 800 থেকে 1000 কোটি টাকার মতো ঋণগ্রস্ত হয়ে যেটা এখন এই পরিস্থিতির মধ্যে গিয়ে তারা প্রথম 7% বলেছেন, পরে 7.15, এরপরে সেদিন 77 পয়সা পাঠিয়েছে। আমরা তো বেশি বাড়াইনি, বামফ্রন্টের সময় 100% অব্দি বাড়িয়েছে, কখনো 120, কখনো 125, কখনো 116, যাই হোক এটা বলছে। এবং ঠিক আছে বামফ্রন্টের সময় বাড়িয়েছিল, সেটা কি প্র্যাকটিক্যালি আসল ঘটনাটা কি, কেউ তো এটা তো পূর্ণ কথা তো মনে করতে হবে মানুষকে। 2005-এ কোম্পানি হওয়ার আগে যখন সরকারি দপ্তর ছিল, তখন মিটারে এত বাধাই ছিল, এবং সেখানে গিয়ে মানুষের বাড়িতে বিদ্যুতের কানেকশন ছিল, 25 টাকা দিয়ে দেন, 30 টাকা দিয়ে দেন, 40 টাকা দিয়ে দেন, এই ছিল অবস্থা। মানুষও মনে করতে আছে ঠিক আছে সরকারি যে আবার টাকা দিতে হয় কিনা, একটা অনেকটা বলতো 25 টাকা 30 টাকা 50 টাকা যাই দিবে, এটা দানের মতো অনেকটা। এটা নিগম হওয়ার আগে কিন্তু যেই নিগম হলো সঙ্গে সঙ্গে মিটার লাগানো শুরু হলো, এক্সটেনশন শুরু হলো। যখন নিগম হয় তখন গিয়ে প্রায় 2 লক্ষ নিচে গ্রাহক ছিল, এবং সেই গ্রাহক গিয়ে দাঁড়িয়েছে 2018 থেকে গ্রাহক হয়েছে 7,60,000 উপরে, বিশাল এক্সপানশন। এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি মিলে আর নগর মিলে, যেহেতু ওই দুইটা দপ্তরের সঙ্গে যুক্ত ছিল, হিসাব থাকতো, মাত্র 11টা ভিলেজ কমিটি খুব প্রত্যন্ত এলাকায় কাজ চলছিল। এটা বোধহয় উইদিন 3 মান্থই আমাদের চালু করে করা হলো, বাকি সব কমপ্লিট হলো। একবার ইচ এন্ড এভরিওয়্যার বিদ্যুতের লাইন ঢুকে গেছে, এবং সেটা তো রিফ্লেক্ট করেছে, চাহিদাও বেড়েছে। এখন আমরা যে পাওয়ারটা পেতাম শেয়ার, এটা প্রায় 500। রাজ্যে যদি খুব পিক আওয়ারের দরকার হয়, লোডশেডিং না দিলে হাইস্ট 300, সর্বোচ্চ 300, বৃষ্টি না থাকলে, প্রচন্ড গরম থাকলে 300 বা 350। বাকি পাওয়ারটা কি করবো? এটা তখন আমরা বিক্রি করে দিতে পারি। এটা দিয়ে এটা বিক্রি করতে হলে প্রতিদিন একটা মনিটরিং করতে হয়। মনিটরিং মানে কোথায় দামটা বেশি, কোথায় কোন জায়গায় বিক্রি করবে, টাকা দেয় ইত্যাদি। এই মনিটরিংটা করার জন্য আমরা সেল করেছিলাম, এতে এখান থেকে বিক্রি করে একটা ভালো প্রফিট আসতো। এই প্রফিটটি ব্যালেন্স শিটে ঢুকে ক্রস সাবসিডি হয়ে যেত। এখন এই পারস্পরিক ভর্তুকি সিস্টেম ছিল, এবং নতুন আইন যেটা বলছে এই পারস্পরিক ভর্তুকি সিস্টেমটা থাকবে না। এইটা প্রাইভেট প্লেয়ার যারা ঢুকেছে, আদানি আম্বানি তারা ঢুকে, দিল্লিতে ঢুকেছে টাকা, এরকম আদানি ঢুকে গেছে ডিস্ট্রিবিউশন সেক্টরে, তাদের বক্তব্য হলো ক্রস সাবসিডি উঠিয়ে দাও। অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক বেশি দাম, একটা গরিব যে বাড়িতে ব্যবহার করে তার দাম আর্ধেকের চেয়ে কম। এখন তাদের বক্তব্য হলো বিদ্যুৎ তো বিদ্যুৎই, যেই ব্যবহার করো সেম কষ্ট দিতে হবে, এইরকম বক্তব্য। এতে করে কি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সুযোগ পাবে, এবং যারা আপার সেকশন তারা সুযোগ পাবে। তাদের বক্তব্য ক্রস সাবসিডি তুলে দাও, এবং এই নিয়ে কিন্তু বিতর্ক চলছে। কৃষকরাও লড়াই করছে, সাধারণ মানুষও লড়াই করছে, ক্রস সাবসিডি তোলা যাবে না। ক্রস সাবসিডি তোলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের বিদ্যুতের দাম ডাবলের চেয়ে বেশি হয়ে যাবে, সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করার মতো অবস্থায় থাকবে না। এবং এরপরে আসলো যেটা স্মার্ট মিটার, এবং সেখানে স্মার্ট মিটার নিয়ে প্রবলেমটা কোথায়? স্মার্ট মিটার নিয়ে যেটা শুরুতেই এখন যেটা আসছে, টেকনিশিয়ানদের বক্তব্য, আমার বক্তব্য না, কিন্তু আমি টেকনিশিয়ান নই। আমাদের ইঞ্জিনিয়ারিং যে অ্যাসোসিয়েশনটা আছে অল ওভার দি কান্ট্রি, যেটা এখন লিড অর্গানাইজেশন, তারা তো এবারে স্ট্রাইকে অংশ নিয়েছে, এবং তারা আবার স্ট্রাইকে যাচ্ছে, কিন্তু তৈরি হচ্ছে।
তাদের বক্তব্য স্মার্ট মিটার নিয়ে প্রশ্নটা কি? ফার্স্ট কোয়েশ্চেন, এই স্মার্ট মিটার যেখানে তৈরি হচ্ছে কারা তৈরি করছে? 27 কোটির উপর স্মার্ট মিটার তৈরি করা বরাদ পেয়েছে সে আদানি আম্বানির মতো লোকরা, তাদের বেনামে স্বনামে কোম্পানিগুলো পেয়েছে। এখানে একটা বিরাট বাণিজ্য করবে। এর পোস্টিং কত শুনছি 7 থেকে 8 হাজার একটা স্মার্ট মিটারের দাম। ঠিক আছে, লাগাবো, এবং এটা হয়তো গভর্নমেন্ট দিল বা তুমি দিল। এখন লাগানোর পর এই স্মার্ট মিটারটা যদি আগের ক্ষেত্রে যেটা নিয়ম ছিল, যেমন মিটার রেন্ট নিতেন, এতে মিটারটা খারাপ হলে তারাই রিপ্লেস করতেন, কোম্পানি রিপ্লেস করতেন, বা খারাপ হলে সেটা ঠিক করতেন, মেনটেনেন্স করতেন। এখন যে স্মার্ট মিটার ক্ষেত্রে অর্ডারটা বেরিয়েছে, ওই অর্ডারের মধ্যে কিছু দেখা নেই। কে মেনটেন করবে, কে মেনটেনেন্স করবে, কে কি করবে, বা এটা রিপ্লেস কে করবে খারাপ হলে, কিছু দেখা নেই। মানে কনজিউমার লেখা যেহেতু নেই, যে মাত্র স্মার্ট মিটারটা খারাপ হবে ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে বলবে এটা স্মার্ট মিটার, এটা রিপ্লেস করুন। টাকা যখন এই স্মার্ট মিটারের দাম যদি কালকে 10,000 12,000 টাকা হতে পারে বা বেড়ে, জিনিসের দাম তো কমে না, বাড়ে। এখন হয়তো 7 থেকে 8,000 টাকা আছে। তখনই একটা সাধারণ গ্রাহক একে টেনে টাকাটা দিতে পারবে গরিব মানুষ, তাহলে এসে কি বিদ্যুৎ পাবে না? তার জন্য বিদ্যুৎ থেকে বলতে হবে। এবং এটার জন্য এটা কিন্তু নতুন আইনে কিচ্ছু লেখা নেই। কারণ মিটার আইন পরিষ্কারভাবে বলেছে মিটার কোনটা ব্যবহার করবে এটা গ্রাহকের সঙ্গে পরামর্শ কমিটি করবে। এখন একটা প্রশ্ন, এই ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। আমি শুনছি গভর্নমেন্ট বলছে এটা বাধ্যতামূলক। এটা কি করে বাধ্য? আমি তারা বিক্রেতা, আপনি ক্রেতা, আপনি দোকান খুলে বসেছেন বিদ্যুৎ বিক্রি করবেন, আপনি কিন্তু কোম্পানি, আপনি কিন্তু গভর্নমেন্ট, আপনি কোম্পানি, কেমন আপনি বিক্রি করবেন। আমি তো তার সঙ্গে 10 বছর বিক্রি করবো, নিশ্চয়ই এটা আমার রাইট, এজ এ কনজিউমার আমার রাইট। আমি 10 বছর বিক্রি করবো, এটা পাবো না, এটা দিন, এটা পাবো না, এটা দিন, এটা পাবো না, 10 বছর ছিল। কিন্তু এখানে বলছি এটা ম্যান্ডেটরি। কি করে ম্যান্ডেটরি হয়? আমি যদ্দূর জানি এটা ম্যান্ডেটরি না, তার মানে স্মার্ট মিটার এটা বাধ্যতামূলক। মানে আমি যদ্দূর জানি কনজিউমারের সঙ্গে পরামর্শ করে এটা লাগে, কিন্তু এখন তারা এগুলো লাগাচ্ছে। লাগানোর পর এখন স্মার্ট মিটার সম্পর্কে বক্তব্য, এই যে কথায় কথায় তো স্মার্ট, আমরা তো আগের যে মিটারগুলো ছিল সমস্ত মিটার কিন্তু ইলেকট্রন বা কোম্পানি মারফত চেঞ্জ করে দিয়েছি আমরা, ডিজিটাল সিস্টেম ঢুকে গেছি। সমস্ত মিটার চেঞ্জ করে ডিজিটাল সিস্টেম, প্রচুর টাকা খরচ হয়েছে আমাদের ডিজিটাল সিস্টেম। এই মিটারগুলো ভালোই কাজ করছিল। এই যে কোম্পানিটা লাভজনক হলো, একটা রাইট ডিলিং হতো, টাকা আদায় হতো, এবং আইএম দিতে দিতে কোম্পানিটা লাভ মোটামুটি একটা স্তরে এসেছিল, তাহলে চলছিল তো ঠিকঠাক। তাহলে হঠাৎ করে এগুলি চেঞ্জ করে কোশ্চেন কেন আসলো? এটা কি ডিফেক্টিভ? আর ডিফেক্টিভ যদি হয় চেঞ্জ করে দাও, ডিজিটাল আরেকটা বসিয়ে দাও। এবং এই ডিজিটাল যেগুলি এগুলোর দাম হলো 1400 টাকা থেকে 1600 টাকা। খুব ভালো কোয়ালিটি বেস্ট যেটা, এটা 1600, 1400 থেকে 1600 টাকা ডিজিটাল যেটা, এটা বসিয়ে দাও। এতে তো সব কিছু পাওয়া যায়, এটা ডেটা থেকে সমস্ত কিছু পাওয়া যায়, কোনো সমস্যা তো হচ্ছে না পাবলিকের। তাহলে এই জায়গাতে স্মার্ট মিটারটা কেন বাধ্য করছে? আসলে স্মার্ট মিটার রহস্যটা আরেক জায়গায়। মেইন কোশ্চেন হলো স্মার্ট মিটারের যে ডেটাটা এইটা কোথায় থাকবে? আগে এটা স্টেটে ছিল, এখন স্টেটে থাকবে। এটা সেন্ট্রালি একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা থ্রু আউট দি কান্ট্রি একটা নেটওয়ার্ক হবে। এটা সম্ভবত এটার নাম হলো অ্যালগরিদম, এটার নামটা আমার ঠিক অ্যালগরিদম। এখন চেঞ্জ করে দিলে বলতে পারবো অ্যালগরিদম। এটার হাতে তুলে দিচ্ছে, এরা হোল নেটওয়ার্কটা তাদের হাতে নিয়ে নেবে। তাহলে করবে কি? এখন যেহেতু তারা আগে ঢুকেছে উৎপাদনে, ঢুকেছে ট্রান্সমিশনে, এখন কি ডিস্ট্রিবিউশনে ঢুকবে। ডিস্ট্রিবিউশনে কোথায় ঢুকবে? সেই জায়গায় কারণ প্রাইভেট পার্টি লোক নিয়ে সেখানেই করবে যেখানে টাকা টাকা নিয়ে আসে, মুনাফা 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 মুনাফা, এরকম প্রাইভেট পার্টি। আর গভর্নমেন্ট কোম্পানি হলে তার মুনাফা একমাত্র লক্ষ্য না, নিশ্চয়ই মুনাফা যেমন একটা লক্ষ্য থাকবে, মেইন লক্ষ্যটা হবে পরিষেবা। এই জায়গাতে হলো প্রাইভেট পার্টির সঙ্গে ডিফারেন্স, এখানে ডিফারেন্সটা কিন্তু। এখন প্রাইভেট পার্টি যে এই প্রায় ঢোকার জন্য তারা যেখানে সেন্ট্রালি সমস্ত ডেটাটা যাবে, এবং এইটা একটা স্পেশাল টাইপের কম্পিউটারের সিস্টেমে যাচ্ছে তারা। ওখানে বসে দেখবে কোন জায়গাটার মধ্যে খুব থিকলি পপুলেটেড এবং বেশি পাওয়ার কনজিউম হয়,
আদায় বেশি, চট করে বলবে এই জায়গাটা আমাকে দিয়ে দাও, আমি এটা নিয়ে নিই। সে ফর ইনস্ট্যান্স ধরুন ত্রিপুরা, আমি প্রসঙ্গ হয়ে বলছি, এটা একটা এক্সাম্পল, কিন্তু উদাহরণ। বলতে আগরতলা শহরটা দিয়ে দাও আমাকে। পরের দিন বলবে ওই যে এটা ওই গুজ্জনগর যে শিল্পনগরীটা, এখানে এমনও কনজিউমার আছে কারণ 60 লাখ 70 লাখ কুটির বিল হয়, এবং এদের কস্ট বেশি। বিদ্যুৎ একটা 1 ইউনিট বিদ্যুৎ 60 টাকা 60 টাকা, এটা আবার কস্ট সাবসিডি হয় কৃষকের ক্ষেত্রে। এটা বলবো আমাকে দিয়ে দাও, সে এসে ঢুকে যাবে। তাহলে সে মাখনটা খেয়ে ফেলবে। আর কোম্পানি যেটা সরকারি কোম্পানিতে থাকবে কোনটা, গন্ডাছড়া, লঙ্কাই, এখানে যাবে টাটা, এখানে যাবে টাটা, এখানে যাবে এই প্রাইভেট প্লেয়াররা কেউ যাবে গ্রামাঞ্চলে? কোথাও যাবে না। ও দিল্লি নিয়েছে, গুজরাটের সিটিগুলো নিয়েছে, বোম্বে নেবে, এই সিটিগুলো নেবে, বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল কম্প্যাক্টার লাগাতে হবে সেটা নেবে। এই সমস্ত জায়গায় বিদ্যুৎটা কে দেবে? ওই কোম্পানিগুলো যখন তার বেতনের টাকা দিতে পারবে না, গ্যাস কেনার টাকা দিতে পারবে না, তারপর মেনটেন্যান্সের টাকা দিতে পারবে না, মুখ থুবড়ে পড়বে, দেউলিয়া ঘোষিত হবে। তাহলে সরকারি মাধ্যমে যে কোম্পানিগুলো চলতে, এগুলো ধীরে ধীরে শেষ, এগুলো গুড বাই, বিদায় করে দেবে। বিদায় করে দেওয়ার পর জেনারেল পাবলিকের অবস্থাটা কি দাঁড়াবে? কোশ্চেন হয়ে যায়। এই যে ডেটা, এটা তো প্রিজার্ভ, এবং এক্ষেত্রে গোপনীয়তা থাকবে না। তারা বসে থ্রুআউট দি কান্ট্রি কোন জায়গাটা ভালো জায়গাটা চয়েস করা শুরু করে দেওয়া হচ্ছে প্রাইভেট পার্টি। তৃতীয় যে প্রশ্নটা এসছে যে এখন ব্যাংকের টাকা তো অনেক সময় কি হয়ে যায়, যে সাইবার ক্রাইম, এই সিস্টেমে সাইবার ক্রাইম হয়ে গেলে কি বলতো, এই দায়িত্ব দিতে পারবে তারা? তারপর সিস্টেমটা যদি হঠাৎ করে ব্রেকডাউন করে করে, এটা প্রায় করে ব্যাংকেই তো হচ্ছে, অনেক সময় লেনদেন বন্ধ হয়ে যায়, ব্যাংকেই তো হচ্ছে, সাইবার ক্রাইম হচ্ছে। এই যে সাইবার ক্রাইম প্রায় হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে, কয়জন অ্যারেস্ট হয়েছে? আর কোনো গ্রাহক কি সেই টাকা ফেরত পেয়েছে? পায়নি। এই গ্যারান্টি কে দেবে? কারণ এটা কিন্তু অল ওভার দি কান্ট্রি একটা সিস্টেমে ঢুকে যাচ্ছে, বুঝতে হবে এটা। কাজে এখানে গোপনীয়তা বলতে কিছু থাকছে না। এবং এখানে একজন ইঞ্জিনিয়ার বড় টেকনিশিয়ান, ওনার সঙ্গে বাইরে কথা হচ্ছিল, আমাকে বললো ইচ্ছে করলে পলিটিক্যালও এটা ব্যবহার করতে হবে। কেমন? আমি যেরকম কেমন, এই লোকটার লোক আমার ভালো লাগে না, তার সঙ্গে একটু ইয়ে করতে হবে, এই কায়দা কানুন করে ওর এটা ব্যাকগ্রাউন্ড করে দিতে পারবে। আচ্ছা, এবং এই সমস্ত বিষয়গুলি কিন্তু টেকনিক্যাল কোশ্চেন আসছে বিভিন্ন কর্নার থেকে। এখন বলছে যে এটা খুব রাইট বিল্ডিং হয়। আচ্ছা, এখন রাইট বিল্ডিং হয়। এখন যে মিটারটা, ডিজিটাল সিস্টেম যে মিটার এখন চলছে, এটা রাইট বিল্ডিং হয় না, এই প্রশ্ন তো কেউ করেনি, কোম্পানিও করেনি, কেউ করেনি। তো হঠাৎ এখন কালকে যে মিটারটা ছিল ডিজিটাল, এটা চেঞ্জ করে তারা বসিয়ে দিচ্ছে স্মার্ট মিটার। যেমন ত্রিপুরাতে বলছে কত 95,000 করে বসিয়ে দিয়েছে। তাহলে ঝগড়াটা কারা করছে? যাদের ঘরে বসিয়েছে তারা যখন দেখছে তার বিল বসানোর আগের মাসে আসতো 700 টাকা, যেই মাত্র স্মার্ট মিটার বসিয়েছে তার বিল হয়ে গেছে 1,500 2,000 টাকা। আমি 82 টাকা বাদ দিলাম, এটা বলছে এটা ভুল হয়েছে, ভুল হয়েছে। তাহলে এখন প্রশ্ন, একই বিদ্যুৎ গত মাসে 700 টাকা, এরপরে মাসে 1,500 টাকা বলে লোকে প্রশ্ন করবো, কনজিউমার তো প্রশ্ন করবো, নিশ্চয়ই করবো। কনজিউমার, এটা কনজিউমার রাইট, এবং এই জবাবটা কে দেবে? নিগমকে দিতে হবে। এর রাগ করলে তো হবে না, ঝগড়া করলে তো হবে না। কনজিউমারের রাইট আছে কিন্তু এখানে, কারণ সে টাকাটা দেবে, সে জানতে পারবে না, তার তো জানার অধিকার আছে, এই অধিকার তো হস্তক্ষেপ করা যায় না। আমরা এই কারণে বলছি স্মার্ট মিটার নিয়ে যেহেতু কতগুলো টেকনিক্যাল কোশ্চেন আসছে নানা দিক থেকে থ্রুআউট দি কান্ট্রি, এটা না ত্রিপুরা তো সেই দিন গোটা দেশেই অনেক স্টেটে কিন্তু কিছু দেওয়ার পর যখন হইচই বেঁধেছে, এখন চুপ হয়ে গেছে অধিকাংশ স্টেটে। এই যে বলছে লক্ষ লক্ষ, আরে কি কাণ্ড! গ্রাহক হলো 27 কোটি, লক্ষ লক্ষ শব্দ তো বলে লাভ নেই। 27 কোটি ছিল, আমি 4 বছরের হিসাব করছি, 27 কোটি সারা দেশে এখন নিশ্চয়ই। হ্যাঁ, গ্রাহক, এখন সে গ্রাহক তো নিশ্চয়ই 30 কোটি ছুঁয়ে গেছে, নিশ্চয়ই 30 কোটি জনসংখ্যা বাড়ছে, তারাও বলছে এক্সপান্ড হচ্ছে, তো শুধু 30 কোটি হতে পারে।
এর মধ্যে মাত্র কয়েক লাখ, এটা কি? এটা তো কিছুই না। কিছুই না। এবং যেখানে বসাচ্ছে সেখানেই হইচই, সেখানেই কিন্তু মানুষ আপত্তি তুলছে। তাই যখন মানুষ কোনো আপত্তি তোলে কনজিউমাররা, সেই বিষয়টা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত, স্থগিত রাখা উচিত। স্থগিত রেখে বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করুক, মানুষের প্রশ্নগুলো সেখানে অ্যান্সার দিক, বা যদি সেখানে যদি যথার্থতা থেকে থাকে তাহলে মেনে নিতে হবে। আর যথার্থতা না থাকলে মানুষকে কনভিন্স করতে হবে, বুঝিয়ে বলতে হবে যে এই ঘটনা। এটা না করে চাপিয়ে দেওয়া যায় না, এটা হয় না। এটা হলো সরকারি ক্ষমতার অপব্যবহার। চাপিয়ে দেওয়াটা কিন্তু সরকারি ক্ষমতার অপব্যবহার হবে। তাদের মানুষ যেহেতু সর্বস্তরে একটা প্রশ্ন তুলছে, এবং স্বাভাবিক পশ্চিমবাংলায় এবং দেখা যাচ্ছে যে শাসক দলের লোক, তিনি বিজেপি দলের প্রেসিডেন্ট, আবার কেন্দ্রের মন্ত্রী সুকান্ত বাবু, উনি বলছে যে এটার মধ্যে অনেক কারচুপি আছে, ডাবল বিলিং হচ্ছে, বিজে অনেক টাকা আসছে, এটা লাগাবেন না। সরাসরি বলে দিয়েছে কেউ লাগাবেন না, উনি তো সরাসরি বলেছে। উনি তো শাসক দলের লোক, কেন্দ্রের মন্ত্রী, তাদের দলের বিরোধী দলের নেতা পশ্চিমবাংলায়, তিনিও তো প্রকাশ্যে বলছে। শুধু তা না, ভারতবর্ষের অনেক রাজ্যে বলছে। এই যে ইঞ্জিনিয়ারদের যে ধর্মটা 2 লক্ষ, এই যে গত যে স্ট্রাইকটা গেল 9 তারিখে, এই মাসের 9 তারিখে, এর 2 লক্ষ কত হাজার ইঞ্জিনিয়ার এই ইয়েতে অংশ নিয়েছে। এর মধ্যে স্মার্ট মিটারের একটা ডিমান্ড কিন্তু ছিল, তার সেক্টর ভিত্তিক কিন্তু আলাদা ডিমান্ড ছিল, সেক্টর ভিত্তিক স্মার্ট মিটারের একটা ডিমান্ড ছিল। এই কোশ্চেনগুলো যে উঠবো, এগুলি কি স্পষ্ট যে কৃষকদের ক্ষেত্রে এখানে গিয়ে এই রিভাম্প একটা স্কিম চালু করেছে লাস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের পদ্ধতি এটা, কারণ আমরা দেখেছি এই রিভাম্প স্কিম। এই রিভাম্প স্কিমটা কি? রিভাম্প স্কিমটা হলো গিয়ে এটা পুনর্গঠনের একটা নাম দিয়েছে। সব ক্ষেত্রেই তো পুনর্গঠন বলে, সব ক্ষেত্রেই পুনর্গঠন এটা। এই স্কিমটাতে বলেছে যে কৃষকদের যে লাইন, কৃষির যে লাইনটা, এটাকে সেপারেট করে দেবে, এটা আলাদা লাইন হবে। এখন যে একই লাইন থেকে কিন্তু কৃষকের দেয়, ডোমেস্টিক কানেকশন দেয়, সব খাওয়ার জন্য একটা দেয়, বলছে না কৃষকদের যে ইরিগেশন যে লাইনটা টোটালি সেপারেট হবে। এখন বক্তব্য হলো যে টোটালি সেপারেট হবে, তাহলে কিন্তু এটা কখন বিদ্যুৎ দেবে এটা কিন্তু তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। বলবে যে আমি আজকে দিনের বেলা যাবো না, রাত্র 12টা যাও, এরকম পাম্প মেশিন, বা কৃষকের জল দরকার এক্ষুনি দুপুরবেলা, পরের দিন পাবে। এটা কিন্তু আলাদা সিস্টেমে নিয়ে যাচ্ছে। 1, 2, এখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কৃষকের একটা বনিটা বাড়বে। সে ফর ইনস্ট্যান্স কৃষি লাইনটা চালু আছে, বাড়ির লাইনটা চলছে না, এটা শাটডাউন বা কেটে দিয়েছেন। তাদের একটা লাইন কেটে আরেকটা লাইন দেয়, ফিডার বলে আর কি, ফিডার। আলটিমেটলি এখানে প্রশ্ন আসবে, তখন গিয়ে ঝগড়াঝাটি হবে, বুক করো। এবং এটা কিন্তু কৃষকদের সঙ্গে একটা সাধারণ যারা কনজিউমার, তাদের একটা ঝগড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ফোর্থ যেটা আমি বলবো স্মার্ট মিটার সম্পর্কে, এখন এটার সঙ্গে কানেক্টিং থাকবে কিন্তু একটা তো অল ওভার দি কান্ট্রি, যেটা বললাম যে সেন্ট্রালি একটা সিস্টেম হবে। আরেকটা যেটা হবে ডিস্ট্রিবিউশন, যে ট্রান্সফরমার যেখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ওই লোকটা কানেক্টিং হবে। থার্ড কানেক্টিংটা হবে ফিডার। ফিডার মানে এলাকা ভিত্তিক, কোনো এই এলাকায় একটা ফিডার, ওই এলাকায় একটা ফিডার। যেমন এই এলাকার ফিডারটা কেটে মেনটেন্যান্স ওয়ার্ক হয়, এই এলাকার ফিডারটা কেটে বিদ্যুতের শর্টেজ থাকলে আরেক এলাকাটা চালু করে ফিডার ওয়াইজ। এই 3টা ফিডার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং মিটার, এই 3টার মধ্যে কিন্তু কানেক্টিং হবে। এবং তাহলে গিয়ে ওই যারা প্রাইভেট প্লেয়াররা সেখানে বসে দুর্দান্তভাবে দেখতে পারবে হোয়াট ইজ দ্য পজিশন, কোন ফিডারের অবস্থাটা কি, তারপর কোন জায়গাতে কি পজিশন, ডিস্ট্রিবিউশনে সবটা দেখবে। দেখে 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 সিলেকশন করে করে ভালো ভালো জায়গাগুলো বেছে বেছে তার বেছে নিয়ে যাবে। আলটিমেটলি এটা বেসরকারিকরণ করার একটা সর্বোচ্চ পর্যায়ে। আর লাস্ট যে অর্ডারটা বের করছিল আরো মারাত্মক, এটা অলরেডি লাগু হয়ে গেছে, কিন্তু লাগু হয়েছে ডে টাইম ট্যারিফ। ট্যারিফ যেটা হতো আগে যে ট্যারিফটা, এটা হলো এটা দিন রাত্রের দিন এবং রাত একই দিন। এখন গিয়ে পিক আওয়ার বলে এখন কিন্তু রেটটা হবে 3টা রেট করে নিতে হবে তোমার। একটা পিক আওয়ার মানে ব্যস্ততম সময়, আরেকটা ধরবে একটু কম বিজি টাইম, আরেকটা ধরবে হয়তো একেবারে বিজি না, মানে ওই রাত্রের দিকে। তাহলে পিক আওয়ার টাইমে
পিক আওয়ারে কারা বিদ্যুৎ ব্যবহার করে? ঘরে যারা আলো জ্বালায়, লেখাপড়া করে যারা, এবং টিভি টুভি দেখে, দিস ইজ পিক আওয়ার। যদি আমরা ধরি বিকেল 5টা থেকে রাত্র 11টা, এটা পিক আওয়ার। পিক আওয়ারে গিয়ে তখন গিয়ে রেটটারে করে দেবে ডাবল করে দিতে পারবে, ডাবল করে দিতে পারবে। তা আমাকে তুমি, আমার যখন দরকার তখন তুমি ডাবল দামে নেবে, আমার যখন দরকার নেই তখন বলবে আমি তোমার সস্তায় দিলাম, কিন্তু তখন তো আমার বিদ্যুৎ দরকার নেই। না 12টার সময় বিদ্যুৎ নিয়ে কি করবো? আমার ঘরে তখন সমস্ত সুইচ অফ করে দেওয়ার সময়, সেই বা দিনের বেলা সকালবেলা আমার দরকার নেই, এটার দরকার নেই, এই তো সস্তায় দিলাম, দেখো তো। এবং আগে ছিল এইটা কমিয়ে দিলাম, অর্থাৎ 10 টাকা পকেট থেকে নিয়ে 3 টাকা দাঁড় রাখি, তাহলে 60 টাকা আপনার পকেট থেকে গেল। এটা অনেকটাই তাই কিন্তু এই সিস্টেম। এবং এই যে এটা কিন্তু অলরেডি লাগু হয়ে যাচ্ছে, ডিসিশন বেরিয়ে গেছে, যে কোনো সময় এটা লাগু। এই স্মার্ট মিটারটা বসানোর পর এটা দিয়ে ওই যে ডে টাইম ট্যারিফ, এটাকে কন্ট্রোল করার জন্য ওই স্মার্ট মিটারের মাধ্যমে এটা সুবিধা আসে। এবং তখন গিয়ে স্মার্ট মিটার রিডিংটা এক এক টাইমে এক একটা রেটের এগেইনস্টে স্মার্ট মিটারে গিয়ে এটা উঠে যাবে, সেই অনুযায়ী ইউনিটের চার্জটা ঠিক হবে। ইউনিটের চার্জ হবে, যেটা পাবলিকের পক্ষে বোঝা কঠিন, কখন কোন রেট সেটা কি জেনারেল পাবলিক জানবে না। এটা কিন্তু স্মার্ট মিটারের সঙ্গে কানেক্টিং করা যাবে। এবং এইখানে গিয়ে সাধারণ পাবলিকের অবস্থাটা কি দাঁড়াবে? এটা কিন্তু সাধারণ মানুষ জানে না, এই সিস্টেমে যাচ্ছে তারা। অলরেডি অর্ডার বেরিয়ে গেছে, গভর্নমেন্ট অর্ডার বের করে দিয়েছে, অর্ডার বেরিয়ে গেছে এই ট্যারিফ সিস্টেমটা, যেটা কাছে এই যে প্রশ্নগুলো উঠেছে এটাকে অ্যাভয়েড করা যায়, এটা অ্যাভয়েড করা যায়। এই কারণে আমরাও বলছি যে এটাকে স্টপ রেখে মানুষের যে কোয়েশ্চেনগুলো এগুলো অ্যাড্রেস করো, শোনো এবং সমাধান করার চেষ্টা করো। চট করে এটা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। থ্রুআউট দি কান্ট্রি এটা করাই চলছে, এখানে না শুধু, সারা দেশে ওদিকে অনেক স্টেটই কিন্তু বন্ধ করে দিয়েছে, স্টেপটা দিয়েছে। এবং কি বিজেপি শাসিতরা যে দুইটাতে বন্ধ করে দিয়েছে, এটা নানা ধরনের কথাবার্তা। কিন্তু আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি তো কোনো কথাই শুনতে চান না। এবং তিনি তো এই যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোর তো তিনি সঠিকভাবে কোনো জবাবও দিচ্ছেন না। তিনি তো বারবারই জোর দিয়ে বলছেন যে না, এটা করতেই হবে, বিদ্যুতের দাম বাড়বে বাড়বে, এইভাবেই তিনি বিষয়টাকে উপস্থাপন করছেন। আসলে সমস্যাটা কোন জায়গাতে হচ্ছে? বিদ্যুতের দাম বাড়বে, তিনি তো লেফ্রন্টের কথা তা আমি আগেই তো বললাম। এখন ধরুন যে জিনিসটা কোনো দাম ছিল না, এটা যদি 1.5 টাকা বা 2 টাকা দাম ঠিক হয়, তাহলে কত পার্সেন্ট বাড়ছে? ওই পার্সেন্টটা তিনি বলছেন যে বামের সময় 100%। আরে বামের সময় তো, বামের অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যখন ছিল তখন তো দামই ছিল না প্রায়, যে যা দিত অনেকটা তাই। যে কোম্পানি হয়েছে তখন তার একটা দাম নির্ধারিত হতো। এখন যদি 1 টাকা দাম হয় তাহলে এটা 100% হয়ে যায়। এটা আমি প্রসঙ্গক্রমে বলছি, একটা এক্সাম্পল দিয়ে। এটা তাহলে এই ধরনের পার্সেন্টেজের কথা বলছে, ঠিক আছে, আমরা তো বাড়িয়েছি, কিন্তু কোনো পক্ষে তো অভিযোগ ছিল না, কারো অভিযোগ ছিল না। মানুষের কাছে যেটা ছিল যে শেডিং মুক্ত ত্রিপুরা, শেডিং মুক্ত ত্রিপুরা। এক সময় এখানে প্রায় 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা 16 ঘন্টাই বিদ্যুৎ পেতেন না, পাওয়াটা ছিল অস্বাভাবিক ঘটনা, আর না পাওয়াটা স্বাভাবিক ঘটনা। এই ছিল ত্রিপুরা, এবং শেডিং মুক্ত ত্রিপুরা হয়ে গেছে। এটা এখানে তো মানুষের কোনো প্রশ্ন ছিল না। এখনকার মানুষের কাছে বিক্ষোভ হচ্ছে এটা, এই যে বলছে যে আমরা ঠিক আছে, তোমরা যদি দামটা না বাড়িয়ে থাকো, কিন্তু আমি তো, আমার প্রশ্ন হলো, আমি অ্যাভারেজ করে দেখেছি যাদের রেগুলেটরি কমিশনের 200 পেজের বই, একটু সুযোগ ছিল, সব বিষয় তো মনে থাকে না, 7-8 বছর ঘটনা তো একটু পড়ে দেখেছি যে এটা যে বাড়ালো জাস্টিফিকেশনটা কি। আমি দেখলাম এটা দায় অন অ্যান অ্যাভারেজ কস্টটা ছিল 60 টাকা 15 পয়সা, বামের আমল ছিল 3 টাকা 99, আর তারা লাস্ট যে 7.15% বাড়িয়েছিল তখন ছিল এটা 7 টাকা 15 পয়সা। এরপরে বাড়িয়েছে পার ইউনিটে, গ্যাসের দাম বেড়েছে সে অনুযায়ী 77 পয়সা, তাহলে কি দাঁড়ালো পার ইউনিট? 60 টাকা 92, মানে 8 টাকা, 60 টাকা 92। তাইলে আমি পার্সেন্টেজে বিতর্কে যেতে চাই না, তাহলে কি করুক, ছিল বামের সময় ছিল 3 টাকা 99, হয়েছে 60 টাকা 99, 3 টাকা 99, আর এখন আছে 60 টাকা 92 পয়সা। তাহলে এক জায়গায় বলছে যে আমরা কিছুই না, সব তো ওই বামের সময় বেড়েছে, হেন সব বলছে, এটা ঠিক করুক। আর যারা বিল পেমেন্ট করে তারা তো বুঝতে পারছে অবস্থাটা কি,
এই বিষয়গুলি কনসিডার এই বিদ্যুৎ নেই। এখন কথা হলো সমস্ত প্রেশারটা গিয়ে পড়ছে তো ভোক্তাদের উপর, মানে কনজিউমার যারা। তো এর থেকে মানে কিভাবে আপনারা ভাবছেন যে এর থেকে মানুষকে কিভাবে রেহাই দেওয়া যায়, বা কি মুক্তির রাস্তাটা কোন জায়গাতে? মুক্তির রাস্তা মানুষকে বের করতে হবে, মানুষকেই তো ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমি যদি মনে করি যে আমার উপর কোনো জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে, তাদের প্রতিবাদ করতে হবে। আর সরকারের উচিত হবে প্রতিবাদের কণ্ঠটা বোঝা, যদি যৌক্তিকতা থাকে সেটাকে মেনে নেওয়া, এইরকম। আর যদি মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ না করেন, যে আশঙ্কাগুলোর কথা এটা ধীরে ধীরে বুঝতে পারবে। একদিন যখন আমরা 1991 সালে উদারীকরণের নীতি চালু হওয়ার পর আমরা যখন এসব কথা বলতাম, অনেকে আমাদেরকে ঠাট্টা করতো। আমি বলছি আমার দাদা, তারা কি এই সমস্ত বিশ্বায়ন এসব কথা বলছে? এখন যেমন বিশ্ব অর্থনীতিটা কে কন্ট্রোল করে? ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারাই তো কন্ট্রোল করে নাকি? এই জায়গাগুলি তো আমাদের কথাগুলো তো আমরা আগে বলি, তার জন্য আমাদের অনেক সময় বলে যে এরা সবসময় কে বলছে আমরা বিরুদ্ধে। আমরা বলছি যে ঠিক আছে, বেসরকারিকরণ করার জন্য একজন কালকে এক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করছে, আপনারা তো পশ্চিমবাংলায় ওই ক্যালকাটা স্টেট ইলেকট্রিসিটি এটা তো গোয়েঙ্কাকে দিয়ে দিয়েছে, এটা আগে তো ব্রিটিশারদের ছিল, তারপর নিয়ে এসে সেটা দিয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি কিন্তু গভর্নমেন্ট দিয়েছিল এটা। এখন প্রশ্নটা হলো, এখন প্রাইভেট সেক্টরে তো আমরা সব জায়গায় অপোজ করি না। ঠিক আছে, তুমি সরকারি কোম্পানিটাকে অচল করে দিয়ে তার অ্যাসেট প্রপার্টিকে জলের ধরে কিনে নেবে, এটা কার সম্পত্তি? জনগণের সম্পত্তি। ওই জায়গায় আমার আপত্তি, ওই জায়গায় আমাদের আপত্তি। তুমি যদি কোথাও কোম্পানি করতে চাও করো, না করেছে কে? ত্রিপুরাতে যদি কেউ পাওয়ার প্রসেস করতে চাও করো, না করেছে কে? কিন্তু তুমি কেন ওই পাল্লা টানা বা উন্মুখ সম্মুখ যেগুলি করা আছে গভর্নমেন্টের, এগুলির দিকে কেন তোমার লোক? এগুলির দিকে লোক কেন? আমাদের বক্তব্য এই জায়গায় প্রাইভেট পার্টি। হ্যাঁ, এখন যদি আগরতলায় বিদ্যুৎ দিতে চায়, সেখানে বিদ্যুৎ একটা টারবাইন ইয়ে করুক, উৎপাদন করুক, বা কোনো খাতে নিয়ে আসুক, আলাদা লাইন তৈরি করুক, আলাদাভাবে ডিস্ট্রিবিউশন করুক, না করেছে কি? পাবলিক যদি মনে করে যে এটা কিনতে হবে, কিন্তু আসল খবর জানি কি পাবলিক? অর্ডার করে বেরিয়ে নিয়ে এসছে, বের করে নিয়ে এসছে তো। এখন তারা পিক আওয়ারে বা যে কোনো সময় 50 টাকা পর্যন্ত নিতে পারবে পার ইউনিট। অর্ডার বের করে নিয়ে এসছে। এটা ভয়ঙ্কর অবস্থা। অর্ডার কিন্তু বের করে নিয়ে এসছে, 50 টাকা পর্যন্ত নিতে পারবে, এবং আইনগতভাবে আপনি কোর্টে গিয়ে কিছু করতে পারবেন না। আচ্ছা, সে যদি 50 টাকা নিয়ে আনে কোনো কনজিউমার থেকে, কোর্টে গিয়ে কিছু করতে পারবে না, কারণ রেগুলেটরি কমিশন থেকে অলরেডি অর্ডার পাস করে নিয়ে এসছে, সিএ থেকে অর্ডার করে নিয়ে এসছে 50 পর্যন্ত। একটা ডিমান্ড 96 কোথায় নিয়ে যাবে কান্ট্রিকে? দেশটাকে কোথায় নিয়ে যাবে একটু বোঝার চেষ্টা করতে হবে। এটা একটা পার্টির প্রশ্ন না, সমস্ত মানুষের প্রশ্ন। বিদ্যুৎ ছাড়া কোনো মানুষ এক পায়ে বুঝতে পারবে না, খাওয়ার জল পাবে না, কৃষিতে গিয়ে স্বয়ংসম্পূর্ণতা বিপর্যস্ত হবে, সবটা মিলিয়ে এবং পরিষ্কারভাবে সমস্ত পরিষেবা মুক্ত হয়ে পড়বে যদি বিদ্যুৎ না থাকে। এই ধরনের একটা অত্যাবশ্যক ক্ষেত্রকে বেসরকারীকরণ করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে, ঘুরিয়ে পদক্ষেপ, সরকারি নিগমগুলোকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, পাবলিক প্রপার্টিগুলোকে লুটে পুটে খাও, এবং এই যে প্রাইভেট পার্টিগুলো করছে, প্রাইভেট পার্টিগুলো, আমাদের এই যে 5টা সবচেয়ে ছোট্ট অভিজ্ঞতা বলছে না বেসরকারি না, তো এটা ভাড়া দিচ্ছি ফ্র্যাঞ্চাইজি। আমাদের 5টা ডিভিশন অভিজ্ঞতা কি লোকের তিক্ত অভিজ্ঞতা। আর একটা তো এখান থেকে টাকা বেরিয়ে পালিয়ে গেছে 150 কোটি টাকা, কি করে যাবে? ঠিক আছে। হ্যাঁ, তো আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মূলত বিদ্যুতের ট্যারিফ বৃদ্ধি এবং স্মার্ট মিটার নিয়ে যে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছিল এবং এর পেছনের যে কারণগুলো, সেগুলো আজকে আমরা বিস্তৃতভাবে শুনলাম আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী মানিক দে মহোদয়ের কাছ থেকে। আমি মানিক দে মহোদয়কে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরার জন্য। এবং সবচেয়ে বলবো, যারা আমাদের এই আলোচনা শুনছেন কিংবা আগামী দিনেও শুনবেন, যে বিদ্যুৎ সম্পর্কে আমাদের এত গভীরে জানার সুযোগ ছিল না। আজকে তিনি এই সমস্ত এর ভেতরের যে সমস্ত বিষয়গুলো, যেগুলো আমাদের একদমই জানা ছিল না, আজকে তিনি আমাদের সামনে উন্মুক্ত করে দিলেন। আমরা জানলাম যে সারা দেশ জুড়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে বিদ্যুতের মতো একটি অত্যাবশ্যকীয় পরিষেবাকে
কিভাবে বেসরকারীকরণ করার যে চক্রান্ত চলছে এর এবং সর্বশেষ তিনি যে আবেদনটা জানিয়েছেন যে এর বিরুদ্ধে মানুষকেই রুখে দাঁড়াতে হবে। নিশ্চয়ই যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো না। আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার।